বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি পরীক্ষার্থী 2021 ব্যবসা উদ্যোগ ক্লাস, আশা করি সকলেই ক্লাসে অংশগ্রহণ করেছো। আমাদের সিলেবাসটা এই পরীক্ষার জন্য করোনাকালীন পরিস্থিতিতে শর্ট করে ফেলেছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রথম অধ্যায়টা রয়েছে ব্যবসার পরিচিতি, সেটা নিয়ে আজকে আমার ক্লাস হবে। আশা করি সকলে ক্লাসে মনোযোগী হবে এবং সকলে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে যে ব্যবসার পরিচিতি, এটা আমরা নবম শ্রেণীতে জেনেছি এবং দশম শ্রেণীতে যখন তোমরা ছিলে তখন আমরা কিন্তু কি করেছিলাম, অনলাইন ক্লাসগুলোতে কি করেছি, জেনেছি বিষয়টা। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার তেমন কিছু নেই। আমাদের চারপাশে আমরা এই বিষয়টা নিয়ে অনেক পরিচিতি, যার কারণে এই বিষয়টা খুবই সহজ। যেহেতু আমাদের অধ্যায় কমে গেছে, সেজন্য এই অধ্যায়টা থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনাটা অনেক বেশি। আশা করি তোমরা এই অধ্যায়টা বাসায় আরো ভালো করে পড়বে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমার কাছ থেকে করতে পারবে, এই প্রত্যাশাই করি। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আজকের যে ক্লাস আমরা নিচ্ছি সেখান থেকে আমরা কি জানতে পারবো? প্রিয় শিক্ষার্থী দেখো, আজকে আমরা জানতে পারবো ব্যবসায়িক ধারণা, উৎপত্তি, ক্রমবিকাশ, পরিধি, বৈশিষ্ট্য কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। কার? ব্যবসা। তারপরে ব্যবসায়ের প্রকারভেদ ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। শিল্পের ধারণা প্রকারভেদ বর্ণনা করতে পারবো। বাণিজ্যের ধারণা প্রকারভেদ বর্ণনা করতে পারবো। সেবার ধারণা প্রকারভেদ উদাহরণ সহ আমরা ব্যাখ্যা করতে পারবো। ওকে, ঠিক আছে, ব্যাখ্যা করতে পারবো। ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলে আসি আমাদের ক্লাসে। দেখো, ব্যবসা কি, তোমরা সকলে কি করেছো, সকলে কিন্তু খুব পরিচিত আছো ব্যবসার সাথে। তোমাদের পিতা, হত পিতা, আত্মীয় স্বজন অনেকেই কি করছে, ব্যবসা করছে, ব্যবসার সাথে লিপ্ত আছে, তাই না? লিপ্ত কি আছে ব্যবসার সাথে? রেসপন্স করবে। প্রিয় শিক্ষার্থীরা, যখন তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে তখন তার সাথে সাথে রেসপন্স করবে, যাতে আমি বুঝতে পারি যে তোমরা বুঝছো বিষয়টা। ঠিক আছে, রেসপন্স করাটা খুবই জরুরি, রেসপন্স করবে। দেখো, ব্যবসা, তাহলে আমরা আমাদের পরিবারে অনেককেই বাবাকে দেখি, চাচাদেরকে দেখি, মামাদের দেখি, বা বড় ভাইদেরকে দেখি ব্যবসার সাথে লিপ্ত। এখন কিন্তু বর্তমান বিশ্বে নারীরাও কিন্তু পিছিয়ে নেয়, তারাও কিন্তু ব্যবসার সাথে লিপ্ত হয়েছে। তাহলে ব্যবসা সম্পর্কে আমাদের ধারণা কিন্তু খুব কি সবারই আছে। তাহলে এখন আমরা ব্যবসার সংজ্ঞাটা শিখবো। ব্যবসাকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন আমরা কোনো বৈধ কর্মকাণ্ডে, বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকি তখন তাকে ব্যবসা বলে থাকি। তাহলে আমি কি বললাম, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন আমরা কি করি, কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হই তখন তাকে ব্যবসা বলি। তাহলে এখানে মুনাফা অর্জনটা ব্যবসার একটা কি প্রধান উদ্দেশ্য। যেখানে যে কোনো কাজ যদি মুনাফা অর্জন ছাড়া, মুনাফা অর্জনটা উদ্দেশ্য না হয় তবে সেটা ব্যবসা হতে পারে না। যেমন ধরো, আমি একটা কলম আমি কিনলাম 5 টাকা দিয়ে, এটা আমার পছন্দ নয়, আমি কি করলাম 6 টাকা দিয়ে কলমটা বিক্রি করে দিলাম, কিন্তু এই কাজটা আমি বারবার করছি না, তখন সেটা ব্যবসা হতে পারে না। যে কাজটা পুনরাবৃত্তি হয়, বারবার হতে থাকে, সেটাই ব্যবসা, বারবার হবে সেটা ব্যবসা। যেমন একজন, তোমার পাশের একজন, ঠিক আছে, মুদির দোকানদার, তিনি কি করছেন, একদিনের জন্য কাজটা করছেন না, তিনি বারবার সেই কাজটা করছেন, তাই তিনি ব্যবসায়ী। যখন কোনো কাজের কি হচ্ছে, বারবার পুনরাবৃত্তি হচ্ছে, সেই কাজটাই ব্যবসা, অর্থনৈতিক কর্মকাণ্ড। কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড যদি মুনাফা অর্জনের উদ্দেশ্য হয়ে থাকে তখন সেটা ব্যবসা। এবার এটাকে আমি একটু কি করি, বেশি করে সংজ্ঞায়িত করি। দেখো, যদি আমি এটাকে এভাবে সংজ্ঞায়িত করি, উৎপাদিত পণ্য কি প্রকৃত প্রদত্ত সম্পদ আহরণ করে তার রূপগত পরিবর্তন সাধন করে যখন এটিকে মানুষের ব্যবহার উপযোগী করে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে মুনাফার বিনিময়ে
কার কাছে ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয় তখন তাকে ব্যবসা বলে। এখানের ভিতরে শিল্প বাণিজ্য সকল কিছু সংজ্ঞা চলে এসেছে। এই যে আমরা আজকে ব্যবসা কতটা চিন্তা করছি, যখন এটা কি ছিল, যখন সৃষ্টির শুরুতে কিন্তু এটা এভাবে ছিল না। সৃষ্টির শুরুতে কিন্তু মানুষ কি করত, মানুষজন পশু শিকার করতো, তাই না, তাদের ক্ষুধা নিবারণ করতো। যখন সে আস্তে আস্তে কি করলো, আগুনের ব্যবহার শিখলো, আগুনের ব্যবহার শিখলো, তখন তারা কি করলো, আগুনের ব্যবহার শিখলো, তখন তো বললাম পশু শিকার করতো, ফলমূল আহরণ করতো, সেটা প্রাচীন যুগের কথা বলছি। প্রাচীন যুগ থেকে মানুষ আগুনের ব্যবহার শেখার পর মানুষের ভিতরে কি হলো, একটু উন্নতির ধারা চলে আসলো, তখন তারা মধ্যযুগের দিকে অবতীর্ণ হলো। তখন তারা কি করলো, একজন আরেকজনের উৎপাদিত পণ্যগুলো বিনিময় করা শুরু করলো। ধরো কেউ ধান চাষ করেছে, আরেকজন কি করেছে, ফলমূল চাষ করেছে, তারা কি করলো, সেই জিনিসটা বিনিময় করলো। আবার একজনের মাংস খেতে ইচ্ছা করলো, সে অন্যজন থেকে একটা ধানের বিনিময়ে বা গমের বিনিময়ে গরু নিল। এখন দেখছে যে না, এটা অসম্পূর্ণ হচ্ছে, মানে তাদের বিনিময়টা কি হলো, অসম্পূর্ণ হচ্ছে, মানে ও বেশি দিচ্ছে ও কম দিচ্ছে। তখন কি করলো, তাদের মাথায় বুদ্ধি এলো, তারা কি করলো, দুষ্কর, যা সহজে পাওয়া যায় না, দুষ্কর জিনিসের বিনিময় শুরু করলো। সেটার ভিতরে আছে স্বর্ণ, রূপ, ধাতব মুদ্রা, ঠিক আছে, কড়ি, ঝিনুকের বিনিময়ের মাধ্যম হিসেবে তারা সেটা ব্যবহার করলো। তারপরে এক সময় গিয়ে তাদের মানুষের কি হলো, উন্নয়নের কারণে তারা কাগজী মুদ্রার ব্যবহার শিখলো। ওই কাগজী মুদ্রার ব্যবহার যখন শিখলো, তখন পাহাড় কেটে মানুষ কি করলো, বাজার শহর সৃষ্টি করলো। গ্রাম গ্রাম তখন উন্নয়নের ধারার দিকে চলে গেল। ব্যবসা সংগঠনের উদ্ভাবন হলো, ব্যবসা সংগঠন সৃষ্টি হলো। এরপর আধুনিক যুগ, বর্তমান যে যুগে আমরা দাঁড়িয়ে আছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি অনেকেই অংশগ্রহণ করোনি, কি ব্যাপার, তোমরা কি ক্লাসগুলো দেখছো না, কি সমস্যা? দেখো জুনে তোমাদের পরীক্ষা ডিক্লেয়ার করেছে, দেখছো পরীক্ষা হবে, যেহেতু তোমাদের সময় অনেক লং একটা সময় পাচ্ছ, সেহেতু তোমাদের পড়ালেখারও অনেক সুযোগ আছে, নিজেদেরকে ভালো করে জানার জন্য অনেক সুযোগ আছে, সেখানে তোমরা ক্লাস অংশগ্রহণ করছো না। দেখো এত করোনা পরিস্থিতি মানুষের জীবনধারাকে অনেক পরিবর্তন করে দিয়েছে, তারপরেও তোমাদের কর্তৃপক্ষ, স্কুল ব্যবসা কর্তৃপক্ষ তোমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করলো, অনলাইন ক্লাস, যার জন্য আমাদেরকে প্রতিদিন স্কুলে এসে তোমাদের ক্লাস নিতে হচ্ছে। সেখানে যদি তোমরাই অংশগ্রহণ না করো, তবে এই ক্লাসগুলো মূল্যহীন হয়ে পড়ে। ঠিক আছে, প্রত্যেকটা ছেলে মেয়ে অবশ্যই লাইফে অংশগ্রহণ করবে, যাতে করে তোমরা কিছু শিখতে পারো, আমরা কিছু শিখাতে পারি, এই প্রত্যাশাটুকু করবো আমরা। আচ্ছা, তাহলে প্রাচীন যুগ শেষ হলো, মধ্যযুগ শেষ হলো, তারপর আসলো আধুনিক যুগ। কি যুগ? আধুনিক যুগ। আধুনিক যুগে শিল্প বিপ্লব শুরু হলো, অর্থাৎ এক কেন্দ্রিক আর ব্যবসা রইল না, ব্যবসাটা বহুকেন্দ্রিক হয়ে গেল। বিশ্বের সকল দেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হতে থাকলো, এক দেশ আরেক দেশের সাথে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হলো, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতি হলো, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ হওয়া, আরো যেটা ছোট পরিসরে ছিল সেটা আরো বড় পরিসরে যেতে শুরু করলো। তারপর বৃহদায়তন উৎপাদন বন্টন হলো, অর্থাৎ একটা দেশের মানুষ শুধু তার দেশের জন্য উৎপাদন করলো না, তারা অন্য দেশের জন্য রপ্তানি করার জন্য পণ্য উৎপাদন করলো। তারপরে হচ্ছে ব্যাংক ও বীমা ব্যবস্থার প্রচার হলো, এটিএম কার্ডের প্রচলন হলো, মোবাইল ব্যাংকিং এর প্রচলন হলো, এগুলো আধুনিক যুগ। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম ব্যবসা কাকে বলে। এখন আমি যদি জিজ্ঞেস করি ব্যবসা কাকে বলে, তোমরা বলতে পারবে, তাই না? আমি তিনটা সংজ্ঞায়িত করেছি, তো তোমরা একটা বলো। বৈধ উপায়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে তখন তাকে ব্যবসা বলা হয়। আরেকটা হচ্ছে ব্যবসার ক্রমবিকাশের ধারাকে আমি তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা আধুনিক যুগ। কয়টি যুগ? তিনটি যুগে আমি ভাগ করেছি। যদি আমি কাউকে বলি, জিজ্ঞেস করি তোমাদের মধ্যে, তোমরা কি আমাকে উত্তর করতে পারবে? মৎস্য শিকার ও দ্রব্য বিনিময় কোন যুগে হতো, বলতে পারবে কি কেউ? প্রাচীন যুগে হতো। একজন তো আছে শিক্ষার্থী লাইফে এসেছে, কিন্তু ও কোনো উত্তরে দিচ্ছে না। দেখো, বাজার সহ সৃষ্টি ও ব্যবসা সংগঠনের উদ্ভাবন, তারপরে হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রূপ ও ধাতব মুদ্রার ব্যবহার হতো কোন যুগে? মধ্যযুগে। তারপরে হচ্ছে বৃহদায়তন উৎপাদন ও বন্টন ও প্রচলন, ব্যাংক বীমা ব্যবস্থার সম্প্রসারণ, এটিএম কার্ড আর মোবাইল ব্যাংকিং এর প্রচলন হতো কোন যুগে?
আধুনিক যুগ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কয়েকটা মোট ভিত্তিক শিখতে পারলাম, ব্যবসায় সংজ্ঞায়িত করতে পারলাম। এবার আসি ব্যবসার আওতা ও প্রকারভেদ, অর্থাৎ ব্যবসা কত প্রকার। দেখো বর্তমানে ব্যবসাটা শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় এবং এর সহায়ক কাজের সমষ্টিকে আমরা ব্যবসা বলছি। কি বলছি? পণ্যদ্রব্য ও সেবা কার্যক্রম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় এবং এর সহায়ক কার্যাবলীগুলোকে আমরা ব্যবসা বলছি। তাহলে পণ্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে আমরা কি ব্যবহার করি? পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাতকরণ, বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আধুনিক ব্যবসাকে আমরা 3 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 3 ভাগে। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তাহলে ব্যবসা কয় প্রকার? 3 প্রকার। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তাহলে ব্যবসা হচ্ছে 3 প্রকার। প্রথমে আসলো শিল্প, তারপর আসলো বাণিজ্য, তারপর আসলো প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তাহলে ব্যবসাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প কি এই জিনিসটা আগে শিখে ফেলি, তারপর ওদের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। প্রকৃতি প্রদত্ত সম্পদ যা মানুষ সৃষ্টি করতে পারে না, ওই সম্পদগুলো যখন একজন ব্যক্তি বা ব্যবসায়ী আহরণ করে তার রূপগত পরিবর্তন সাধন করে মানুষের কৃষির সাহায্যে, যন্ত্রপাতির সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী করে, তখন তাকে শিল্প বলে থাকি আমরা। তাহলে কি বললাম? প্রকৃত প্রদত্ত সম্পদ আহরণ করে যন্ত্রপাতির মাধ্যমে এর রূপ দান করে যখন মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয়, তখন তাকে শিল্প বলা হয়। এবার আসি বাণিজ্য জিনিসটা কি সেটা শিখবো। বাণিজ্যকে ব্যবসার পণ্য সামগ্রী বন্টনের একটা শাখা হিসেবে কি করা হয়? ব্যাখ্যায়িত করা হয়। শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তার দ্বার প্রান্তে, ভোক্তা মানে আমরা যারা কি করি? পণ্যটাকে নিঃশেষ করে দিই। ঠিক আছে, উৎপাদনকারী উৎপাদন করলো আর আমরা হচ্ছে ভোক্তা, যা খেয়ে নিঃশেষ করে দিই। ঠিক আছে, তাহলে শিল্প উৎপাদিত পণ্য ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যে সহায়ক কার্যাবলীগুলো সম্পাদন করা হয় তাকে কি বলা হয়? বাণিজ্য বলা হয়। তাকে কি বলা হচ্ছে? বাণিজ্য বলা হচ্ছে। তাহলে কি বললাম? দেখো তোমাদের বইয়ের ভাষা আছে, ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্প উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানো সকল কার্যক্রমকে বাণিজ্য বলে। যেমন বাণিজ্যের কার্যাবলী কি কি? দেখো, প্রথমে বাণিজ্যের কার্যাবলীর মধ্যে আছে কাজগুলো কি কি করে। দেখো, প্রথমে বাণিজ্যের বাধা দূর করে। কি কি বাধা দূর করে? দেখো, কার্যাবলীর মধ্যে পরিবহনের ব্যবস্থা করে বাণিজ্যের মাধ্যমে, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন ও বিজ্ঞাপন, এই সহায়ক কার্যাবলীগুলো বাণিজ্যের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, এরপর আসি প্রত্যক্ষ সেবা। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশা, যেখানে অন্যের কোনো হস্তক্ষেপ থাকবে না, ব্যক্তির নিজস্ব মেধা এখানে কাজ করবে। তাহলে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে প্রকৌশলী, ঠিক আছে, এই পেশা নিয়োজিত বিভিন্ন সেবাকর্মের বিনিময়, অর্থের বিনিময় প্রদান করে, সেগুলো অর্থের বিনিময় হয়ে থাকে, তাকে প্রত্যক্ষ সেবা বলে। দেখো, তুমি একজন ডাক্তার, যে ডাক্তার তোমাকে সেবা করলো, তোমাকে ডাক্তার সেবা দিবে, হ্যাঁ, তুমি ভালো হয়ে গেলে, তুমি কি এটাকে অর্থ দিয়ে মাপতে পারবে? না, কিন্তু এটাকে তাই জন্য আমরা বলছি প্রত্যক্ষ সেবা, যাকে আমি অর্থ দিয়ে মূল্যায়ন করতে পারবো না, কিন্তু ব্যক্তি এখানে অর্থ উপার্জন করছে, তারপরে সে অন্য কর্ম, ব্যক্তির হস্তক্ষেপ নেই, সেই ব্যক্তি নিজেই এখানে কি করছে? হস্তক্ষেপ, তার নিজের স্বাধীনভাবে সে কি করছে? কাজটি করে যাচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমি এখন এই যে ব্যবসা, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা নিয়ে বলেছি। এবার আসি শিল্পের প্রকারভেদটা আজকে আমরা জানবো। শিল্পকে আমরা কয় ভাগে ভাগ করেছি? আমি শিল্প কি বলেছি?
যে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে যন্ত্রপাতির মাধ্যমে রূপগত পরিবর্তন সাধন করে মানুষের ব্যবহার উপযোগী করা তোলাটাই হচ্ছে শিল্প। এই শিল্পটাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, একটু শিখবে। প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, সেবা শিল্প। প্রজনন শিল্প, নির্মাণ শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন শিল্প, সেবা শিল্প। এবার আসে আমরা শিখি প্রজনন শিল্প কি সে বিষয়টা নিয়ে। দেখো, উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্পে। যে শিল্পে কি বলছে, উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়, প্রজনন শিল্প বলে। যেমন নার্সারিতে বীজের মাধ্যমে ছোট ছোট কি করা হয়, গাছ তৈরি করা হয়, উৎপাদন করা হয়। ওই গাছগুলো আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রোপণ করে বড় বড় বৃক্ষে পরিণত হয়, তাই সেটাকে বলেছি আমরা প্রজনন শিল্প। এবার আসি নিষ্কাশন শিল্প। শিল্পের মাধ্যমে, যে শিল্পের মাধ্যমে আমরা ভূগর্ভ মানে মাটির নিচ, পানি ও বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করি তাকে নিষ্কাশন শিল্প বলে, তাই না? নিষ্কাশন শিল্প বলে থাকি। যেমন খনিজ সম্পদ যা আমরা, যেমন প্রাকৃতিক গ্যাস, এটা আমরা কি করি, মাটির নিচ থেকে খনন করে ওটা বের করি, পানি ও বায়ু। তাহলে আমি কি বললাম, শিল্পের মাধ্যমে, যে শিল্পের মাধ্যমে আমরা ভূগর্ভ, পানি ও বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করি তাকে আমরা কি বলি, নিষ্কাশন শিল্প বলি। যেমন খনিজ শিল্পগুলো, প্রাকৃতিক গ্যাস কিন্তু আমাদের কি সম্পদ, নিষ্কাশন। নির্মাণ শিল্প, যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলা হয়। এরপর আসি উৎপাদন শিল্প। যে শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে, বললাম যে শিল্পে আমি কি করতেছি, শ্রমিক দিয়ে কি করছি, শ্রম দিচ্ছি, এবং যন্ত্র ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে, কাঁচামাল, ঠিক আছে, প্রাকৃতিক সম্পদ কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করি তাকে আমি কি বলি, উৎপাদন শিল্প বলি। যেমন বস্ত্র শিল্প, বস্ত্রের প্রধান কাঁচামাল হচ্ছে তুলা থেকে সুতা হয়, সুতা থেকে একটা বস্ত্র হচ্ছে, তাহলে কি হচ্ছে, এখানে চূড়ান্ত রূপ দিচ্ছি প্রাকৃতিক সম্পদটাকে, তাহলে তাকে উৎপাদন শিল্প বলে থাকি। এবার আসি সেবা শিল্প। যে শিল্পে আমরা সেবার বিনিময়ে মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করে থাকি তাকে সেবা শিল্প বলে। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার যে যন্ত্রটা ব্যবহার করছে, আমার সামনে যে ক্যামেরাটা আসছে, যে নেট ব্যবহার করছে, আমি কম্পিউটার, এগুলো কিন্তু কি সেবা শিল্পেরই অন্তর্ভুক্ত। এটা হচ্ছে প্রযুক্তির ব্যবহারের কারণে আমি করতে পারছি। যেমন আমার যে বিদ্যুৎ সংযোগের কারণে আমি তোমাদের সাথে আমার কানেক্ট হচ্ছে, এটাও কিন্তু সেবা শিল্প। তাহলে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন, শিল্প বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্য, এগুলো সব সেবা শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে কি বললাম, যে শিল্পে সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করে তাকে সেবা শিল্প বলে। উদাহরণ দিয়েছি কয়েকটা। তাহলে আমরা এখন শিখেছি শিল্প কাকে বলে, শিল্পের যে 5টি প্রকার আছে সেগুলো শিখেছি। প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা শিল্প, এগুলো সম্পর্কে শিখেছি। আর বাণিজ্য নিয়ে আমি আগে আলোচনা করেছি, বাণিজ্য কাকে বলে সেটা আগে আলোচনা করেছি। দেখো, বাণিজ্য কি করে আমাদেরকে বিভিন্ন বাণিজ্যের বিভিন্ন ধরনের বাধা দূর করে। দেখো, বাণিজ্যের বিভিন্ন প্রকার ভূমিকার একটা চক দিছে তোমাদের বইয়ে, খেয়াল করো 5 পৃষ্ঠায়। সত্যগত পণ্যের বিনিময়ে কি হয়, মালিকানা হস্তান্তর হয়। যখন আমি মালিককে অর্থ দিব তখন এটা দখল আমার কাছে চলে আসবে, তাহলে সত্যগত সুযোগ সৃষ্টি করে কি, পণ্যের বিনিময়। স্থানগত সুযোগ, পরিবহন, শিল্প উৎপাদিত পণ্য ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া জন্য যে পরিবহন ব্যবস্থাগুলো করা হয় সেটি হচ্ছে স্থানগত সুযোগ সৃষ্টি করছে কে, কি করে, পরিবহন। তারপর হচ্ছে সময়গত। দেখো, আমরা শিল্প উৎপাদিত পণ্য, যেমন ধরো আলু, বছরে একবার চাষ হয় কিন্তু সারা বছর পাচ্ছি, সেটা কি জন্য, গুদামে সংরক্ষণ করার কারণে। তাহলে এটা ওই গুদামটা আমাদের কি করছে, সময়গত প্রতিবন্ধকতা দূর করছে। এবার আসি ব্যাংকিং মানে কি, ব্যাংকে আমরা অর্থ জমা রাখি আবার উত্তোলন করি। ব্যাংক হচ্ছে কি করছে, আমাকে
অর্থগত অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করছে ব্যাংকিং। এবার আসি বিমা। দেখো বিমার মাধ্যমে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর হয়। একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক অর্থ বিনিময় করে, তখন একটা প্রতিষ্ঠান তার অর্থটাকে কি করে, তার অর্থটার ঝুঁকি নিয়ে থাকে, অর্থাৎ তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হলে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়, প্রিমিয়াম মানে কি ব্যবসায় একটা চুক্তিনামা যায়, যে চুক্তি সত্যকে বিমা কোম্পানিকে ব্যবসায়ী অর্থ দিয়ে থাকে। আমার ওই যদি ব্যবসায়ী ওই চুক্তি সত্যের ভিতরে কোনো মানে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তখন ওই বিমা কোম্পানিটা কি করে ওই ব্যবসায়ীকে কি করে আর্থিক ক্ষতিটা পুষিয়ে দেয়। তার জন্য বলা হচ্ছে যে বিমা কি করে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। এরপরে আসে তথ্যগত বিজ্ঞাপন। দেখো একজন শিল্পে যিনি উৎপাদন করছেন তিনি হচ্ছে উৎপাদককারী, আর আমরা হচ্ছে ভোক্তা। তার উৎপাদিত পণ্যটা ঠিক আছে কিভাবে ব্যবহার করলে আমাদের শরীরের জন্য ভালো সেটা নিশ্চিত করা এবং ব্যবহার বিধি সম্পর্কে জানানোটা বিজ্ঞাপন। বিজ্ঞাপন বলে আমরা টিভিতে অনেকগুলো অ্যাড দেখি না, যেমন ফেয়ার অ্যান্ড লাভলির কথা বলি। ফেয়ার অ্যান্ড লাভলি বলে যে এটা ব্যবহার করলে, এভাবে ব্যবহার করলে এতদিনের মধ্যে আপনার রং খুলে যাবে, বা এটা ব্যবহার করে আপনি রোদে যেতে পারবেন না। তাহলে এগুলো হচ্ছে বিজ্ঞাপন, যাকে বলা হয় প্রচার এবং প্রসার। ঠিক আছে, তাহলে তথ্য প্রচার সংক্রান্ত বাধা দূর করে বিজ্ঞাপন। প্রত্যক্ষ সেবা সম্পর্কে বলেছি। এবার আসি ব্যবসার গুরুত্বটা সম্পর্কে একটু জানবো। ব্যবসার গুরুত্ব, প্রিয় শিক্ষার্থী, এই যে আমি এতক্ষণ যত কিছু বললাম তার থেকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো ব্যবসাটা আসলে কেন গুরুত্বপূর্ণ। দেখো একটা দেশের আর্থসামাজিক তথা সামগ্রিক উন্নয়নে ব্যবসার ভূমিকা অপরিসীম। আমাদের যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এই দেশটি এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেখো আমাদের এই যে উন্নয়নের ধারাটা আসলে কি জন্য হয়েছে, আমরা ব্যবসার দিক থেকে আস্তে আস্তে সমৃদ্ধির দিকে যাচ্ছি, ব্যবসায়তে আমাদের সমৃদ্ধি আসছে। অর্থাৎ আমরা নিজেদের পণ্যটাকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে কি করছি, অন্য দেশে কি করছি, রপ্তানি করছি, বা আমাদের যে জিনিসটা নেই সেটা আমরা অন্য দেশ থেকে আমদানি করছি। সেটা কি হচ্ছে, ব্যবসার কারণে হচ্ছে। এই যে আমাদের প্রবাসী অনেকেই আছে, আত্মীয় স্বজন তোমার পরিচিত অনেকে আছে যারা আমার দেশীয় শ্রমটা বিদেশে দিচ্ছে এবং ওরা অর্থ পাঠাচ্ছে। সেইগুলোর অবদানে আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা একসময় কল্পনাই করতে পারতাম না যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ কি মোবাইল অ্যান্ড্রয়েড সেটগুলো ব্যবহার করতো। এখন দেখো আজকের এই পরিস্থিতিতে তুমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছো, কারণ এগুলো হচ্ছে ব্যবসায়িক তথ্যগত প্রযুক্তির কি বিকাশের কারণে হয়েছে। আর ওই জিনিসগুলোকে অর্থটা এত অল্প দাম হয়েছে যার কারণে আমাদের কেনার সাধ্যের মধ্যে ছিল, তাই আমরা পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের তথ্যগত প্রযুক্তি, অর্থাৎ ব্যবসায়িক ক্রমবিকাশের যে ধারা আছে সেই ধারা থেকে আজকে আমরা আধুনিক যে ধারায় এসে দাঁড়িয়েছি তার অবদান। তাহলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব অবশ্যই। দেখো ব্যবসার গুরুত্ব কেন, দেখো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা গুরুত্বপূর্ণ, কারণ দেখো দেশের মোট জাতীয় আয় বৃদ্ধি করতে ব্যবসা সাহায্য করে, বেকারত্ব দূর করতে সাহায্য করে, সামাজিক অনেক অবদান ব্যবসায়ীরা রেখে থাকে। যেমন সমাজের দেখো শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা ক্ষেত্র খোলার জন্য অবদান রাখে। বাংলাদেশের কোনো একটা দুর্যোগপূর্ণ সময়ে কিন্তু ব্যবসায়ীরা এসে হাত বাড়িয়ে দেয়। যেমন তখন বাংলাদেশে যখন করোনার আবির্ভাব ঘটলো, হ্যাঁ তখন কি করতো, বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি সরকারকে বিভিন্নভাবে অনুদান দিয়েছে, যাতে করে মানুষ যারা আমরা দারিদ্র সীমার নিচে বাস করে তারা যেন সহায়তা পেতে থাকে। তাহলে এক্ষেত্রে তারপরে দেখো আমাদের ব্যবসায়ের কারণে আমাদের জীবনযাত্রার মানটা সহজ হয়ে গেছে। এখন আমরা বললাম না, এই যে আমরা এখানে এসে অনলাইনে ক্লাস করছি, তোমরা যে পড়ালেখা হ্যাম্পার হচ্ছ না, সেটা কিন্তু তথ্যগত প্রযুক্তি যা ব্যবসায়ী অন্তর্ভুক্ত। তারপরে দেশের এই যে দেখো যারা ব্যবসা করছে তারা তাদের অর্থগুলোকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে, তাতে কি হচ্ছে, আমার অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে, মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এবং যে সম্পদগুলো আছে ব্যবসায়ীরা সেগুলোকে সঠিক ব্যবহার নিশ্চিত করছে, তাহলে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে ব্যবসার কারণে। তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট শিখলাম। প্রথমে শিখলাম যে ব্যবসার কারণে মানুষের মূলধন গঠন ও সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
ব্যবসার কারণে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে, ব্যবসার কারণে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, ব্যবসার কারণে আমাদের কি হচ্ছে, আমাদের বেকারত্ব হ্রাস পাচ্ছে ব্যবসার কারণে, আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে ব্যবসার কারণে, আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে ব্যবসার কারণে, আমাদের জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে ব্যবসার কারণে, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই আরো অনেক অবদান তোমরা দেখতে পারবে, যেগুলোকে আমরা আসলে কি করতে পারি না, কখনো অবহেলা করতে পারি না। এবার আসি আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে ফেলবো। আমি ভেবেছিলাম কম সময় পাবো, হয়তো আলোচনা করতে পারবো না, এটা পারবো, সেজন্য এটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমাদের এই অধ্যায়টা এই ক্লাসে আমার কমপ্লিট হয়ে যাবে। দেখো শিখন ফল, আরেকটি শিখন ফল লিখছি আমি। দেখো প্রথমে আমি 5টি লিখেছিলাম, এখন আরো কয়েকটা লিখে দিচ্ছি, দেখো আজকে আমরা জানতে পারবো। আরেকটা 6 নম্বরে দেখো কি জানতে পারবো, ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার আদি পরিবেশের উপাদান চিহ্নিত করতে পারবে। ওকে, তাহলে এটাও শিখন ফল, আজকে এটাও শিখতে পারবো। ব্যবসার উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো সম্পর্কে জানতে পারবো আমরা, এবং এটা ব্যবসার উপর কিভাবে প্রভাব ফেলে পরিবেশ সেটা জানতে পারবো। দেখো পরিবেশ কি, পরিবেশ হচ্ছে কি, পরিবেশ জিনিসটা কি, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে কিন্তু আমাদের পরিবেশ, যা কিছু আছে, ঠিক আছে, যা কিছু আছে তার নিয়ে আমাদের কি পরিবেশ। তাহলে দেখো এখন একটু বইয়ের ভাষায় বলি আমরা, যে সকল কি, এখন এই একটু শিখি আমরা। আমি বলেছি পরিবেশ কি, আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুই আমাদের কি পরিবেশ। এখন আসি ব্যবসায়িক পরিবেশ কি, এবং এই পরিবেশটা কিভাবে ব্যবসার উপর প্রভাব ফেলে। খেয়াল করো, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাব, ঠিক আছে, আমি খুলতে যখন যাবো আমি চিন্তা করবো ওখানকার মানুষ আমি যা খুলছি সেটা গ্রহণ করবে কিনা, এবং যে জায়গায় খুলছি ওই জায়গাটা মানুষের আনাগোনা থাকবে কিনা। তাহলে এগুলো কি হচ্ছে, জায়গার কথা যখন চিন্তা করবো তখন আসবে প্রকৃত প্রাকৃতিক, মানুষের কথা চিন্তা যখন করবো তখন মানুষকে আমরা সৃষ্টি করতে পারি না, সেটা প্রদত্ত, তাই তো। তারপরে যখন আমি বলবো যে জিনিসটা ওরা নিবে কিনা, তাহলে ওই মানুষের ধ্যান ধারণা অপ্রাকৃতিক। তাহলে বললাম কি, এবার আসে তাহলে ব্যবসায়িক পরিবেশটা কি জানবো, যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা, যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসার সংগঠন, মানে যে ব্যবসাটা গঠন করব বা কার্যাবলী বা উন্নতি অবনতি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হয় তাকে ব্যবসায়িক পরিবেশ বলে। যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসার গঠন কার্যাবলী উন্নতি অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় তাকে ব্যবসায়িক পরিবেশ বলে। তাকে কি বলে, ব্যবসায়িক পরিবেশ বলে থাকে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শিখেছি পরিবেশ কি, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ, যেমন ভূমি, বায়ু, মাটি, মানুষ, ঠিক আছে, এগুলো সবকিছু পরিবেশ, নদী নালা, ঠিক আছে, মানুষের ধর্ম শিক্ষা সবকিছু নিয়ে পরিবেশ। আর ব্যবসায়িক পরিবেশ হচ্ছে কি, যে সকল প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসা সংগঠন গঠন কার্যাবলী উন্নতি অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে কি বলে, ব্যবসায়িক পরিবেশ বলে। এই ব্যবসায়িক পরিবেশটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 6 ভাগে ভাগ করা হয়েছে। দেখো ব্যবসায়িক পরিবেশ 6 প্রকার, খেয়াল করো।
প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক আইনগত পরিবেশ। প্রত্যেকটা পরিবেশ নিয়ে আমরা আলোচনা করবো। আজকের আলোচনা এই অধ্যায়টা সম্পূর্ণ হয়ে যাবে আজকের এই আলোচনার মাধ্যমে। প্রযুক্তিগত পরিবেশ, এই যে তোমাদের এই অধ্যায়টা যে ক্লাস হচ্ছে তার ভিত্তিতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, মনে রাখবে সেটা। পরীক্ষা তো জানো বৃহস্পতিবারে থাকে, তো সেই অনুযায়ী পড়ালেখা করবে, নোট ভিত্তিক থাকবে, সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি বললাম পরিবেশকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? যার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নাই, সেটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যে পরিবেশের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী, তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান, যেগুলো আমাদের ব্যবসায়িক সংগঠন গঠনের জন্য বিবেচনায় আনতে হয়। যেমন ধরো এখানে জলবায়ুটা কি? শিল্প অর্থাৎ গার্মেন্ট শিল্পে কাজ করার জন্য, শ্রমিকের জন্য সহায়ক। এবং এখানে যে নদ নদীটা আছে, যার কারণে অন্য দেশ থেকে পণ্য আমদানি এবং আমাদের দেশের পণ্য রপ্তানি করতে সাহায্য করে। এবং যে প্রাকৃতিক সম্পদ আছে, যেমন প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ সুবিধার কারণে আমাদের এই কর্ণফুলী নদীর তীরবর্তীতে কি হয়েছে? অনেকগুলো শিল্প কারখানা গড়ে উঠেছে। শুধুমাত্র এই কর্ণফুলী আছে, বঙ্গোপসাগর আছে, যার কারণে অন্য দেশ থেকে পণ্যগুলো আসা যেমন সুবিধা, আবার আমাদের দেশ থেকে পণ্যগুলো রপ্তানি করা। আর শ্রমিকদের জন্য এখানে যে আবহাওয়াগুলো আছে সেটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো, তাই এটা বিবেচনা করে তখন একটা ব্যবসা প্রতিষ্ঠান সংগঠন করতে গেলে আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে বিবেচনা করতে হবে। এবার আসে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের উপাদানের মধ্যে আছে ওই যে আমি যেখানে সংগঠনটা করবো সে এলাকার মানুষের সঞ্চয়ের প্রবণতা বা বিনিয়োগ করার ক্ষমতা, মূলধন ও অর্থ ব্যাংকিং ব্যবস্থাকে বোঝায়। যেমন ধরো আমি একটা এলাকায় শিল্প প্রতিষ্ঠান করবো, সেখানকার মানুষ যদি ওইখানে অর্থ বিনিয়োগ করতে না চায় বা তাদের যদি সঞ্চয়ের প্রবণতা না থাকে, বা তারা যদি যে অর্থটা আছে আমি যা উৎপাদন করছি তা কেনার জন্য ব্যয় না করে, তবে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা কোনো লাভজনক হবে না। তারপর আছে যে আমি যে অর্থ উপার্জন করবো তা আমি সাথে সাথে ব্যাংকে জমা রাখতে পারবো কিনা, বা আমি ব্যাংক থেকে টাকাগুলো পেতে পারবো কিনা, সেটা বিবেচনায় আনতে হবে। সংগঠনটা তৈরি করতে হলে তাকে আর্থিক পরিবেশ বলে। তাহলে আর্থিক পরিবেশের উপাদান হচ্ছে সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, অর্থ, ব্যাংকিং। এবার আসে সামাজিক পরিবেশ। সমাজ কি? যেখানে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করে। প্রত্যেকটা সমাজের মানুষের কিছু রীতিনীতি থাকে, তাই না? ওই রীতিনীতির ধ্যান ধারণার বাইরে মানুষ যেতে পারে না। ধরো তুমি চিন্তা করো যে তুমি একটা স্টুডেন্ট, এখন তুমি কি চাইলে তুমি স্টুডেন্ট শুধু পাঠ্যক্রমের বাইরে কিছু করতে পারবে না, তখন কি করবে? সমাজের মানুষ তোমাকে নিয়ে আপত্তি করবে, তোমার পিতা মাতাকে বলবে। তাহলে সামাজিক পরিবেশ হচ্ছে আমরা যেখানে দলবদ্ধভাবে বসবাস করি, সেখানে যে রীতি আছে, নিয়ম কানুন আছে, যেগুলো মানুষ মেনে চলে, তাকেই সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের মধ্যে আছে জাতি। আমরা বাঙালি জাতি, তাই না? আমাদের জাতি সত্তা হিসেবে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। তারপরে আছে ধর্মের বিশ্বাস। যেমন আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলামের সুদ ব্যবসাটাকে হারাম করেছে, তাই মুসলিম ধর্মের যারা বিশ্বাসী, অনুরাগী, তারা কিন্তু সুদ কি করে না, সুদী ব্যবসায় লিপ্ত হয় না। যদি হয় সেটা তার জন্য। যেমন হিন্দু ধর্মের যারা আছে তাদের জন্য কি হয়েছে, গরু মাংস তারা খায় না, তাই তারা গরুর ব্যবসাটা করবে, কিন্তু জবাইয়ের সাথে কষাই হয় না, জবাইয়ের সাথে লিপ্ত হয় না। ঠিক আছে, এরকম। তাহলে এগুলো হচ্ছে তার নিজ নিজ মানুষের ধর্ম বিশ্বাসের উপর নির্ভর করে। তারপর হচ্ছে ভোক্তার মনোভাব। ভোক্তা মানে কি? আমরা যারা কি করি, পণ্যটাকে নিঃশেষ করে দিচ্ছি, তাকে আমরা ভোক্তা
বলে থাকি, তাহলে যে ভোক্তাটা পণ্যটাকে গ্রহণ করবে তার মনোভাব কি, সে কি পণ্যটাকে সাদরে নিবে নাকি তাকে ত্যাগ করবে, সেই বিবেচনা আনতে হবে। তারপর আসি মানব সম্পদ। মানব সম্পদ তো বুঝোই, মানুষ। মানব সম্পদ, আমি যেখানে শিল্প কারখানাটা কি করবো, স্থাপন করতে চাইবো, সেই শিল্প কারখানাতে যে শ্রমগুলো রাখবে, দক্ষ অদক্ষ সেই শ্রমিকগুলো পাবো কিনা সেটা আমাকে বিবেচনায় আনতে হবে। শিক্ষা ও সংস্কৃতি, ওখানকার মানুষের শিক্ষার হার কেমন, তাদের সংস্কৃতি মনোভাবটা কেমন সেটা আমাকে জানতে হবে। ঐতিহ্য, প্রত্যেকটা মানুষের কিছু কিছু ঐতিহ্য থাকে, তাই না? ঐতিহ্যগত দিক থেকে যখন আমরা বলি আমরা বাঙালি, তখন আমাদের ভিতরে কিন্তু ধর্মের কি আসে না, ধর্মের ভেদাভেদটা আসে না। আমরা সকল মানুষগুলো একসাথে ঐক্যবদ্ধ হয়ে কি করার চিন্তা করি, যে কোনো সময়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করা। যেমন ঐতিহ্যের ভিতরে আমাদের পরে পহেলা বৈশাখ, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের উপাদান। এবার আসি আমরা রাজনৈতিক পরিবেশ নিয়ে ভাবি। রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশের মধ্যে যে পরিবেশে, রাজনৈতিক পরিবেশের মধ্যে আছে সরকার, সার্বভৌমত্ব, তারপর হচ্ছে আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক। দেখো রাজনৈতিক পরিবেশ, সরকার, সরকার হচ্ছে এমন একটা সংগঠন যে সংগঠন ব্যবসাকে কি করবে, পরিচালিত করার জন্য কিছু নিয়ম নীতি দিবে, যা আমার প্রতিষ্ঠানের জন্য কতটুকু যুক্তিশীল হবে, বা আমি যা করছি তা সরকার বিরোধী হচ্ছে কিনা, যা জনগণ মেনে নিবে কিনা, সেগুলো বিবেচনায় আনতে হবে। সার্বভৌমত্ব মানে স্বাধীনতা, স্বাধীনভাবে, স্বাধীন, আমি দেশ হিসেবে স্বাধীন, আমার ব্যবসাটা স্বাধীন হবে কিনা। রাজনৈতিক অস্থিতিশীলতা, যদি কোথাও কোনো দলের কোন দলে সারাক্ষণ হরতাল অবরোধ থাকে, তখন আমার ব্যবসাটা কি হয়ে যাবে, হ্যাম্পার হয়ে যাবে, সেটা বিবেচনা আনতে হবে। সরকারের নীতিমালা, যে নিয়ম কানুন করেছে তা আমার ব্যবসার জন্য কতটুকু উপযুক্তি হবে, সেটা বিবেচনা করা। আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ আমার দেশের সাথে আমি যে দেশের পণ্যটা রপ্তানি করতে চাচ্ছি, সেখানে সরকারের সম্পর্কটা কি, সে আমার সরকার সেখানে আমাকে বাধা দিবে কিনা, অন্য দেশ সেটা গ্রহণ করবে কিনা, সেগুলো বিবেচনা আনতে হবে। এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এবার আসি আইনগত পরিবেশ। প্রত্যেকটা ব্যবসার জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য আইন করে, আইনগত কিছু দিক থাকে, এই আইনগুলোকে শ্রদ্ধা করতে হবে, মানতে হবে, সেই আইনগুলোকে মেনে আমাকে ব্যবসা পরিচালনা করতে হবে। তো আইনের মধ্যে আছে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। দেখো পরিবেশ সংরক্ষণ আইন, একটা ব্যবসা করতে যাব আমি, আমার যদি ব্যবসা প্রতিষ্ঠানটা আমার পরিবেশকে খারাপ করে দেয়, সেই পরিবেশে যদি খারাপ হয়ে যায় পরিবেশটা, তখন আমি মানুষ হিসেবে যেমন দায়বদ্ধ, সরকারের কাছে আমি দায়বদ্ধ, জনগণের কাছে আমি দায়বদ্ধ। তো আমাকে সেই জন্য এমন একটা প্রতিষ্ঠান সৃষ্টি করতে পারবো না যা কি হচ্ছে যা আইন বিরোধী এবং যা আমার পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। ভোক্তা আইন মানে কি, আমি যার জন্য পণ্যটা উৎপাদন করবো, যে পণ্যটাকে খাবে তার স্বাস্থ্যের ক্ষতি হয় এমন পণ্য আমি উৎপাদন করতে পারবো না, তখন ওরা ভোক্তারা আমার বিরুদ্ধে কি করতে পারে, মামলা করতে পারে। তাহলে ওটা হচ্ছে ভোক্তা আইন। তাহলে এই আইনগুলো সম্পর্কে আমাকে জেনে নিতে হবে প্রতিষ্ঠানটা যখন আমি সংগঠন করব। এবার আসি প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তি কি, যেখানে আমার কি হচ্ছে, তথ্য, আমার যে তথ্য যোগাযোগ আছে এগুলো দিন দিন উন্নত হচ্ছে, ঠিক আছে। এই প্রযুক্তিগত পরিবেশের মধ্যে আছে প্রযুক্তি শিক্ষা। এখনকার আমরা যা জানি না তা আমরা অন্য দেশ গিয়ে শিখে আসতে পারছি। তারপরে হচ্ছে কারিগরি দক্ষতা, আমাদের শ্রমিকদের আমরা দক্ষ করে তুলতে পারছি। উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারছি। প্রযুক্তি আমাদের দেশে না থাকলে কি হয়েছে, আমরা সেটা আমদানি করতে পারছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশের উপাদান। প্রিয় শিক্ষার্থী, অনেক কিছু পড়ালাম, অধ্যায়টা আমি কমপ্লিট করে দিলাম। আশা করি সকলে আমার ক্লাসটাতে মনোযোগী ছিলে এবং এই ক্লাসটা বুঝতে পেরেছো, এটুকু প্রত্যাশা করি। এখন আমি কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, সেটা সম্পূর্ণ করবে। আর বললাম তো আমার ক্লাসের ভিত্তিতে আমি প্রশ্ন করেছি, প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর বাসায় খুব ভালো করে পড়বে, যেহেতু তোমাদের পরীক্ষা হতে দেরি আছে, তাই বিষয়টাকে নিয়ে তোমরা কি করবে না, খেলা করবে না, তাই ভালো করে পড়ালেখা করবে, এই প্রত্যাশাই করি। দেখো বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। 10 ও 11 পৃষ্ঠা শিখবে এসডব্লিউ সব। আর 2000
সৃজনশীল ও বহু নির্বাচনী শিখবে। প্রশ্ন শিখবে, কষ্ট করে এটা তুলে নাও। 10 ও 11 পৃষ্ঠা শিখবে এসডব্লিউ সহ, এটা এসডব্লিউ থাকবে। আর পড়া থাকছে দেখো 2019 এর সকল বোর্ডের সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্ন শিখবে, ঠিক আছে? আশা করি প্রত্যেকে ক্লাসে মনোযোগী ছিলে, সুস্থ থাকবে, ভালো থাকবে। পরে ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।